20 বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, নিম্নমুখী ফলাফলের ইঙ্গিত মিলেছিল আগেই। উৎসব মুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচন। শহীদ মিনারে জনস্রোত, যমুনা অভিমুখে শিক্ষকদের লং মার্চ আজ। দাবি আদায় না হলে আমরণ অনশনের ঘোষণা। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন। কাল ঘোষণা করা হবে জুলাই সনদ। হামাস যুদ্ধবিরতি চুক্তি না মানলে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু, হুঁশিয়ারি ট্রাম্পের। সিআইএকে ভেনেজুয়েলায় অভিযানের অনুমোদন। এবং বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। নারী বিশ্বকাপে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি নিগার সুলতানার দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেমেছে ভয়াবহ ধস। দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার মাত্র 58.83%। অকৃতকার্য হয়েছে 5 লাখেরও বেশি পরীক্ষার্থী। এবারের ফলাফল যে ব্যতিক্রমী হতে পারে সেই আভাস আগেই দিয়েছিল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, আর বাস্তবে মিলল সেই ইঙ্গিতের প্রতিফলন। কেন এইচএসসির ফলাফলে এমন ধস নামলো, বিস্তারিত জানবো জাগো ডেস্ক রিপোর্টে। এবারের এইচএসসিতে নিম্নমুখী ফলাফল হতে পারে এমনটি আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা। ফলাফলও মিলল তাই। ভয়াবহ ধস নেমেছে পাশের হারে, ফেল 5 লাখেরও বেশি পরীক্ষার্থী। করোনা ভাইরাসের কারণে 2020 সালের দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা আসে। মাসের পর মাস বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান, এলোমেলো হয়ে পড়ে পরীক্ষার সূচিও। এরপর আর স্বাভাবিক সময়সূচিতে ফিরতে পারেনি শিক্ষা ব্যবস্থা। কখনো অটোপাস, কখনো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, ফলে ফলাফলে দেখা গেছে উল্লম্ফন। সবশেষ 2024 সালে সব বিষয়ে পূর্ণমান, পূর্ণ সিলেবাস ও পূর্ণ সময়ে পরীক্ষার আয়োজন করা হয়। তবে জুলাই আন্দোলনের কারণে তাতে ছেদ পড়ে। 5 বছর পর এবার স্বাভাবিক ধারায় ফিরেছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সব বিষয়ে পূর্ণমান, পূর্ণ সময় ও পূর্ণ সিলেবাসে নেওয়া হয়েছে এবারের পরীক্ষা। কিন্তু পরীক্ষার ফলাফলে এবার ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। গেল বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় 19%, যা শিক্ষাক্ষেত্রে একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন ব্যতিক্রম হতে পারে এবারের এইচএসসির ফল। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, সব বিষয়ে পূর্ণমান, সময় ও পূর্ণ সিলেবাসে পরীক্ষার পাশাপাশি সহানুভূতির নম্বরও না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রভাবে এবার নিম্নমুখী ফলাফল হতে পারে এবং ফলাফলে তার ছাপ স্পষ্ট। দেশের 11টি শিক্ষা বোর্ডে 2025 সালের এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র 58.83%। বৃহস্পতিবার সারা দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে একযোগে এই ফলাফল প্রকাশিত হয়। তসলিমা তিথি, জাগো নিউজ। দর্শক, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সর্বশেষ আপডেট জানাতে এই মুহূর্তে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ হয়েছে। আজ এইচএসসির ফল কিন্তু সকাল 10টার নাগাদ প্রকাশ করা হয় ওয়েবসাইট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন, পরীক্ষার্থী ছিলেন, যারা আজকে উত্তীর্ণ হয়েছেন, তাদের কিন্তু উল্লাস আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে আজকে আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু 97.56% পাশের হার এবং 61 জন কিন্তু কৃতকার্য হয়নি, তারা ফেল করেছেন। এ বিষয়ে আমরা এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এবারের পাশের হার কম থাকলেও এবারের মেধার যে মূল্যায়ন, সঠিক মূল্যায়ন, সেটি কিন্তু করা হয়েছে। তো এই ছিল ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ চিত্র। দর্শক, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইসমাইল সিরাজি। এইচএসসির ফলাফল নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিব।
আদিপ, আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আদিপ, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে এসএসসির ফলাফলে যে এমন ধস, এটা কেন? এবং আগেই কিন্তু আমরা জানতাম, এরকম একটা ইঙ্গিত মিলেছিল যে ফলাফলে এরকম ধস নামতে পারে। এত ইঙ্গিত পাওয়ার পরও কেন সমাধান কিছু ভাবা হলো না? আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন যে এইচএসসি ফলাফলে যে ধস, আসলে ধস কতটা হয়েছে সেটা সম্পর্কে যদি আমরা প্রথমে দর্শকদের জানাই, তাহলে দেখব যে গত বছরের চেয়ে এবার যে পাশের হার, এবার পাশের হার 58.83%। গত বছর চাইতে এবার কিন্তু প্রায় 18 পাশের হার কমেছে, এবং একই সঙ্গে প্রায় 5,08,000 শিক্ষার্থী এবার ফেল করেছে, অর্থাৎ ফেলের হারও প্রায় 42%। অর্থাৎ বলা যায় যে একটা বড় অংশের শিক্ষার্থীরা এই উচ্চ মাধ্যমিকের চৌকাঠ পেরোতে পারেনি, তারা আসলে ফেল করে অনেকটা ড্রপ আউট বা শিক্ষা জীবন থেকে ছিটকে পড়ার মতো একটা পরিস্থিতিতে তারা পড়েছেন। আপনি বলছিলেন যে আসলে ধস কেন, এবং ধসের ব্যাপারে আগেই যেহেতু অনেক আলোচনা হচ্ছিল, সেহেতু কোনো পদক্ষেপ নেওয়া যায়নি কেন? এটা আসলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিংবা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট যারা শিক্ষা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত, তারা বলছেন যে বিগত সময়গুলোতে আওয়ামী লীগের আমলে অতিরঞ্জিতভাবে এইচএসসি এবং এসএসসির ফলাফল দেখানো হতো, অর্থাৎ পরীক্ষার যে খাতা মূল্যায়ন সেখানে গ্রেস নম্বর দেওয়া হতো, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি 25 নম্বর পায় সেখানে আরো 8 বা 10 যুক্ত করে তাকে পাশ করিয়ে দেওয়া হতো। সেই প্রক্রিয়া থেকে সরকার সরে এসেছে, এবং এই অন্তর্বর্তী সরকার আসার পরেই বলেছে যে তারা এই অতিরঞ্জিত ফলাফল দেখাবে না, ফলে নীতিগত একটি পরিবর্তন এসেছে। এটি একটি কারণ। আরেকটি বিষয় ওনারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিংবা অন্যরা বলছেন যেটি, যে পূর্ণ ধারায় অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় এসছে এইচএসসির ফলাফল। অর্থাৎ আগে যেটি হয়েছিল যে করোনাকালীন, আমরা যদি 2020 সাল থেকে সময় থেকে ধরি, তাহলে 2020 সালে আমরা দেখেছি যে অটো পাস ছিল, অর্থাৎ শতভাগ শিক্ষার্থী যারা ফর্ম পূরণ করেছিল তারা পাস করেছে। এরপরই কিন্তু 2021 সালে সংক্ষিপ্ত সিলেবাস এবং মাত্র 4 বিষয়ের পরীক্ষা হয়েছে। 2022 সালেও সংক্ষিপ্ত সিলেবাস ছিল, এবং 2024 সাল পর্যন্ত কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস ছিল। এবং 2024 সালের এইচএসসি পরীক্ষা যখন পূর্ণ নম্বর, পূর্ণ সময় এবং পূর্ণ প্রশ্নপত্রে ফিরল, সেই বছরই কিন্তু আবার জুলাই অভ্যুত্থানের মতো একটি আন্দোলন আমরা দেখলাম। এবং আন্দোলনটা এমন সময়ে ছিল যে সময় এইচএসসি পরীক্ষার 5টি বিষয়ের পরীক্ষা হয়েছে, এবং বাকি পরীক্ষাগুলো পরবর্তীতে হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষাগুলো শিক্ষার্থীরা বলেছেন যে জুলাই আন্দোলনের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, এর জন্য তাদেরকে এইচএসসি যে পরীক্ষা, বাকি পরীক্ষাগুলো সেগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল দেওয়া। অর্থাৎ 24 সালে পূর্ণ নম্বরে পরীক্ষা ফিরলেও সেবার কিন্তু আসলে ওইভাবে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি, যার ফলে আসলে শিক্ষার্থী এবং যে আমাদের পরীক্ষার ধরন এবং শিক্ষা ব্যবস্থা, তার যে একটা বড় গলদ আছে সেটি কিন্তু গত বছরে বোঝা যায়নি। এবার আসলে পূর্ণাঙ্গভাবে বলা যায় যে আগের ধারায় অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় ফলাফল প্রকাশ করা হয়েছে এবং তার কারণে ফল হয়েছে। এটি আমি বলছিলাম শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের কথা। আর বিশ্লেষক অর্থাৎ যারা শিক্ষাবিদ আছেন তারা বলছেন যে আসলে এই শিক্ষায় যে দীর্ঘদিনের একটা পলিসি নিতে হয়, যে একটা নীতি নেওয়া উচিত, সেই শিক্ষা নীতিটা বাংলাদেশ কখনোই স্বাধীনতার পরে ঠিক করতে পারেনি, যার ফলে কোনো সময়ে হয়তো বা ফলাফলে চমক দেখানো সম্ভব হলেও সেটি আসলে স্থায়ী হয় না, কখনো ভালো করে কখনো খারাপ করে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় যে একটা অস্থিতিশীলতা এবং ফলাফলের যে একটি মানে ওঠানামা করা, সেটি চলতে আছে এবং চলছে, এবং আগামীতে যদি এই প্রক্রিয়া অব্যাহত থাকে তাহলে সামনে ফল বিপর্যয় আরো বাড়তে পারে। আদিপ, আপনি যেমনটি বলছিলেন যে করোনা ভাইরাসের সময়টা, বা আমরা যদি বলি যে জুলাই আন্দোলনের সময়টা, এটা কিন্তু আসলে দীর্ঘ সময়ের এই অস্বাভাবিক শিক্ষা কার্যক্রমের যে কথাটা আমরা বলছি, এবং আপনি আরো যেটা উল্লেখ করেছেন যে অটো পাসের সংস্কৃতি, আপনার কি মনে হয় যে এইচএসসির এই ফলাফলের প্রভাব কি এইসবই ফেলেছে? এইচএসসির ফলাফলের প্রভাবের একটা বিষয়, আমরা অনেকগুলো কারণ আছে, সেটার মধ্যে একটি কারণ যদি বলি তাহলে এই শিক্ষার্থীরা কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে এসেছে সংক্ষিপ্ত সিলেবাসে। অর্থাৎ তাদের যে নবম দশম শ্রেণীর যে একটি পাঠ্য এসএসসি পর্যায়ের কিংবা দাখিল পর্যায়ের যদি আমরা বলি, সেখানে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ ছিল। তারা কিন্তু সেখান থেকে ওই ঘাটতি নিয়ে এইচএসসিতে এসছে, এবং এইচএসসিতে এসে যখন তাদেরকে পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে, পূর্ণ 3 ঘন্টা সময়ের পরীক্ষা নেওয়া হয়েছে, এবং প্রশ্নপত্র সেই 2004 সালের মতো আগের ধারায় অর্থাৎ আগের পদ্ধতিতে নিয়ে যাওয়া হয়েছে, তখন কিন্তু তারা আসলে এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তাদের যে প্রস্তুতি এবং পরীক্ষা নেওয়ার জন্য যে মূল্যায়ন পদ্ধতি, সেটির একটি বড় তফাৎ মাঝখানে এসে দাঁড়িয়েছে, যার ফলে আসলে শিক্ষার্থীরা খারাপ ফল করেছে। এছাড়াও আমরা যদিও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এটি অস্বীকৃতি জানাচ্ছেন, তারপরেও আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, অর্থাৎ যারা খাতা দেখেন পরীক্ষক, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে শিক্ষা বোর্ড থেকে
তাদের একটা নির্দেশনা ছিল যে কঠোরভাবে কিছুটা খাতা মূল্যায়ন করা এবং সহানুভূতির যে নম্বর, অর্থাৎ আমি যেটি প্রথমেই বলছিলাম গ্রেস মার্কস, সেটি না দেওয়া। এই যে নানান ধরনের যে কারণগুলো, এই সব কারণ মিলিয়ে আসলে এইচএসসির এই ফলাফলে ধস। 5 বছর পর আমরা যেমনটা জানি যে পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে, শিক্ষার্থীরা আসলে কেন মানসম্পন্ন একটা প্রস্তুতি নিতে পারেনি, এই দায়টা আসলে কার? এই দায়টা এক কথায় বলতে গেলে অবশ্যই শিক্ষা প্রশাসনের, এবং যদি বলা হয় একেবারে প্রত্যন্ত পর্যায়ে তাহলে কলেজগুলোর বেসিক্যালি তাদের দায় কাঁধে পড়ে। কারণ কলেজগুলো জানতো যে এবার পূর্ণ নম্বরে পরীক্ষা হবে। কারণ আপনি জানেন যে এইচএসসি পরীক্ষার কিন্তু বেশ আগেই, অর্থাৎ যখন একাদশ শ্রেণীর কার্যক্রম শুরু হয় ঠিক তখনই জানিয়ে দেওয়া হয় যে 2025 সাল বা 26 সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে হবে, কতটুকু নম্বরের উপরে হবে এবং কতটুকু সময় শিক্ষার্থীরা পাবে। ফলে সেই অনুযায়ী কিন্তু শিক্ষার্থীদের প্রস্তুত করার প্রয়োজন ছিল শিক্ষকদের প্রথমত। দ্বিতীয়ত এখানে অভিভাবকদের এক ধরনের মানে অবহেলা আছে, যে অভিভাবকরা আসলে শিক্ষার্থীদেরকে যেভাবে কেয়ার করা দরকার সেটা করা হচ্ছে না। গাইডলাইনের যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে না, এটি একটি বড় কারণ। আর সবশেষ যেটি প্রক্রিয়া সেটি হলো শিক্ষা যে বোর্ড, অর্থাৎ শিক্ষা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে যে কর্মকর্তারা আছেন মাওশির, তাদের উপরে এই দায়টা বর্তায়। কারণ তারা আসলে শিক্ষার্থীদেরকে পড়াশোনা করানোর জন্য ক্লাস কতটা হবে এবং ক্লাস চলাকালে কি ধরনের পরীক্ষা বা কি ধরনের টেস্ট নেওয়া হবে, সেই প্রক্রিয়াগুলো আসলে মাওশি বা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদেরকে ঠিক করে দেন। তো শিক্ষকরা সেই কাজটা কতটা সুচারুভাবে করলো বা শিক্ষার্থীদেরকে কতটা প্রস্তুতি নিতে সহায়ক ক্লাস নিল, সেটির দায়ভার কিন্তু বা সেটির দায়িত্ব কিন্তু শিক্ষা প্রশাসন অর্থাৎ মন্ত্রণালয় এবং মাওশির কাঁধে এসে পড়ে। সরকারের এই যে গ্রেস মার্কস না দেওয়ার সিদ্ধান্ত, এটা আসলে এই ফলাফলে কতটুকু প্রভাব ফেলেছে? এবং আমি যদি আরেকটু জানতে চাই যে এই সিদ্ধান্তটা পরবর্তীতে ভবিষ্যতে আসলে কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে? আসলে গ্রেস মার্ক না দেওয়ার জন্য যে ফলাফলে ধস, এটি গ্রেস মার্ক আসলে তো সহানুভূতির নম্বর। তো একজন শিক্ষার্থী তার যোগ্যতা এবং দক্ষতা দিয়েই নম্বর পাবে, এটি স্বাভাবিক। কিন্তু সেই প্রক্রিয়ায় শুধু শিক্ষার্থীকে দায়ী করা সম্ভব নয়। আমি অনেক শিক্ষাবিদের সঙ্গে আজকে কথা বলছিলাম, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর সাবেক একজন পরিচালক, তিনি যে শিক্ষাক্রম এখন আমাদের চলছে 2012 সালের, সেটির প্রণেতাদের অন্যতম অধ্যাপক সিদ্দিকুর রহমান, তিনি বলছিলেন যে আসলে শিক্ষার্থীদেরকে যথাযথ প্রস্তুতি না নিয়ে তাদেরকে ওইটাই পদ্ধতির যে মানে পরীক্ষা, সেই পরীক্ষায় যখন আপনি ঠেলে দিচ্ছেন তখন শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানানো হচ্ছে, এবং এই গিনিপিগ বানানোর ফলে তারা যে বড় একটা অংশ ফেল করছে বা ফলাফল খারাপ করছে, এতে মানসিকভাবে ভেঙে পড়ছে, তারা যে উৎসাহ অনুপ্রেরণা হারিয়ে ফেলছে শিক্ষায়, এটির দায়ভার শিক্ষা ব্যবস্থার। মানে অর্থাৎ যদি কোনো শিক্ষা ব্যবস্থা পূর্ণাঙ্গ না হয় বা গলদ থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীদের উপরে দায় দিয়ে আপনার মানে শিক্ষা প্রশাসন পার পেতে পারে না, এটি একটি কারণ। আর গ্রেস মার্ক না দেওয়ার কারণেই যে ফেল করেছে বিষয়টি এরকম না। ব্যাপারটা হলো যে শিক্ষার্থীদের প্রস্তুতি এবং শিক্ষা বোর্ডের যে প্রশ্নের ধরন, এর পার্থক্যের কারণে, আমি যেটি বারবার বলছিলাম যে এই পার্থক্যের ধরনের কারণেই কিন্তু এই সমস্যা হয়েছে। আরেকটি আপনি বিষয় বলছিলেন যে এইচএসসি পরীক্ষায় যে ধস হলো এবং শিক্ষার্থীরা খারাপ ফল করলো, এর ফলে আসলে দীর্ঘমেয়াদে কি প্রভাব পড়তে পারে? দীর্ঘমেয়াদী প্রভাব আপনি দেখবেন যে সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে যে সিঙ্গাপুরে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর তারা আসলে সেটিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা হিসেবে ধরে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনা হয় সেখানে তারা মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা হিসেবে ধরে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক করছে। এটি আসলে তাকালে বোঝা যায় যে বাংলাদেশের শিক্ষার মান কতটা পেছনে। এমনকি বাংলাদেশ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করে শিক্ষার্থীরা যখন পিএইচডি করতে যায়, তখন কিন্তু ইউরোপ আমেরিকার দেশগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের পুনরায় আবার স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি করতে হয়। অনেক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি করলেই পিএইচডি করা যায়, অনেক ক্ষেত্রে আবার। এক্ষেত্রে এটি উদাহরণটা এই জন্য দিচ্ছিলাম যে আসলে শিক্ষার যে মান, সেটি আসলে আমরা পিছিয়ে পড়ছি শিক্ষার মানে। এই যে আপনি বললেন যে কি প্রভাব পড়বে, এটির প্রাথমিক প্রভাবটা হলো এই যে সামনে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে, সেখানে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু শিক্ষার্থীদের ফলাফলের উপরে একটি নম্বর আছে। তো অনেক বিশ্ববিদ্যালয়ে এখন আছে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, অর্থাৎ যারা 2024 সালে পাশ করছে তাদের সাথে কিন্তু 2025 সালের এইচএসসি পাশ করা শিক্ষার্থীদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেখানে কিন্তু এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর একটি নম্বর নির্ধারিত থাকে। আপনি জানেন যে ভর্তি পরীক্ষায় কিন্তু 0.25 নম্বরের জন্য শিক্ষার্থীরা কয়েক হাজার পেছনে চলে যায়। ফলে অনেক মেধাবী শিক্ষার্থী যারা হয়তো বা
অনেক বেশি মেধাবী এবং ট্যালেন্টেড তারা কিন্তু এই ভর্তি পরীক্ষায় পিছিয়ে পড়বে প্রথমত, এবং ভর্তি পরীক্ষায় পিছিয়ে পড়ার ফলে অনেক সময় অনেক মেধাবী শিক্ষার্থীও কিন্তু শিক্ষা জীবন থেকে হারিয়ে যায়, অর্থাৎ তাদের পড়াশোনার শেষ স্তর এইচএসসি পর্যন্তই হয়। এটি একটি প্রভাব পড়বে। দ্বিতীয় প্রভাবটি হবে যে আপনার দীর্ঘমেয়াদে যে শিক্ষার অর্থাৎ এইচএসসি পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা যখন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পড়বে তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওই সিলেবাসের সাথে তারা মানিয়ে নিতে পারবে না, অর্থাৎ মানের ক্ষেত্রে একটা ঘাটতি থাকবেই। এবং এখন যারা পাশ করলেন এই ধরনের সিলেবাসে পড়ে এবং এই ধরনের ফলাফলে একটি ধস নিয়ে যারা পরবর্তীতে উচ্চশিক্ষা নেবেন তাদেরকে কিন্তু একেবারে কর্মজীবন পর্যন্ত ভুগতে হবে এবং বাংলাদেশ রাষ্ট্রটাকেও ভুগতে হবে। একদমই তাই, আমি আপনার সাথে একমত। এবং আদিব, আমরা আসলে আলোচনার একদম শেষ পর্যায়ে, আপনার কাছে শেষ করার আগে জানতে চাইবো যে পাশের হার হঠাৎ এই যে 19% প্রায় কমে যাওয়া, এটা দেশের সামগ্রিক শিক্ষানীতি বা ভবিষ্যৎ পরীক্ষা ব্যবস্থার উপর আসলে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আপনার কি মনে হয়? আসলে এই প্রশ্নের উত্তর আমরা আগেই আলোচনা করছিলাম, তারপরেও যদি আরো একটু বিস্তারিতভাবে বলি যে আসলে পাশের হারে যখন প্রভাব পড়ে, আপনি দেখবেন যে উচ্চ মাধ্যমিকে কিন্তু বাংলাদেশে 13 লাখের মতো আসন রয়েছে উচ্চশিক্ষায়, অর্থাৎ অনার্স লেভেলে। এখন এবার পরীক্ষার্থী ছিল এইচএসসিতে 12,35,000 এর কিছু বেশি। এখন এই পরীক্ষায় পাশ করেছে 7 লাখ, 7.5 লাখ বা 7.25 লাখের মতো শিক্ষার্থী। ফলে এই যে উচ্চ শিক্ষা পর্যায়ে সরকার যে ভর্তুকি দিয়ে এত আসনের ব্যবস্থা করেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে এত আসন, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এখানে কিন্তু প্রত্যেক জায়গায় সরকারের একটি ব্যয় আছে যেটি রাষ্ট্রকে বহন করতে হয়। সেই জায়গাগুলো যখন ফাঁকা থাকবে, অর্থাৎ 7 লাখ শিক্ষার্থী ভর্তি হচ্ছে, বাকি 7 থেকে 8 লাখ আসন ফাঁকা থাকছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে রাষ্ট্রের যে ক্ষতি সেটি রাষ্ট্রের এই টাকাটা সম্পূর্ণ অপচয় হবে। অর্থাৎ এক একটি আসনের পেছনে যে শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দ ঠিকই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে, কিন্তু সেখানে কোনো শিক্ষার্থী পড়াশোনা করে বের হতে পারবে না, অর্থাৎ দক্ষ যে জনশক্তি বা মানব সম্পদ সেটি কিন্তু রাষ্ট্র পাবে না। ফলে এই যে ধস হলো এবং শিক্ষার্থীর সংখ্যা কমলো, উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের যে যাওয়ার সংখ্যা সেটি কমছে, এটি আসলে রাষ্ট্রের যে দক্ষ মানব সম্পদ তৈরি বা কর্মক্ষেত্রে দক্ষ মানব সম্পদ দরকার সেই জায়গায় একটি বিস্তর ফারাক দেখা যাবে এবং এতে রাষ্ট্রের দীর্ঘমেয়াদে একটি ভোগান্তিতে পড়তে হবে। একদমই তাই, এবং আমি আপনার সাথে একমত আদিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিবের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এর আগে থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটাররা। দীর্ঘ 35 বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। নির্বাচনের জন্য সকালেই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয়। এদিন সকাল 7:15 দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। এ সময় প্রিজাইডিং অফিসারদের কাছে হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বক্স, ওএমআর যুক্ত ব্যালট পেপার, অমোচনীয় কালি সহ অন্যান্য নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সবথেকে যেটা ভালো লেগেছে ওদের আচরণটা, মানে খুব সুন্দর মতো বলেছে যে আপু, মানে ওনাদের যে কথা বলার ধরনটা, এইটাই আমাকে সবথেকে বেশি মুগ্ধ করেছে। এখন আমি কাকে ভোট দিব এটা বলবো না, যোগ্য কাউকে দিব ইনশাআল্লাহ, তবে ওনাদের ব্যবহার সব মিলিয়ে ভালো লেগেছে। অনেক বেশি আনন্দিত এবং জানি না কখনো আর এটা সম্ভব হবে কিনা, কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আমি ভোট দিতে পারার থেকে আমি এক্সাইটেড কখন রেজাল্ট বের হবে, ফলাফল যখন বের হবে ওইটারই, আমি না দিতে পেরে ওইটারই অপেক্ষায় আছি। আমরা কাল রাত থেকেই প্রিপারেশন নিচ্ছি যে আজকে কাকে কাকে ভোট দিব। কাল রাত থেকে আমরা সব বান্ধবীরা একসাথে অনেক মজা করলাম, মেহেদি উৎসব করলাম, তারপর আজকে সকাল থেকে আবার একসাথে প্রিপারেশন নিচ্ছি কখন আসবো। সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আই থিঙ্ক আরও 2টা বা 3টা লাইন হলে ভালো হতো, যেহেতু একটা লাইন সেখানে অনেক চাপ বাড়ছে। যারা নির্বাচিত হবে তাদের কাছে চাওয়া এটা যে ক্যাম্পাসে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি কাকে ভোট দিব, আমি আমার যাকে যোগ্য মনে করব তাকে আমি ভোট দিব। আমাদের জন্য হলের যারা আছে সেই সব আপুরা তো সব কিছুই বলেছে, ইশতেহারগুলো, সেই ইশতেহার অনুযায়ী তাদেরকে ভোট দেওয়া। ছাত্রদের যেগুলো কথা তুলে ধরার মতো কেউ থাকে না, প্রতিনিধিত্ব করতে পারবে এমন একজনকে আমরা। আন্দোলনরত এমপি ও ভুক্ত শিক্ষকদের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। আজ মার্চ টু যমুনা কর্মসূচি করবেন তারা।
বৃহস্পতিবার শিক্ষকরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহীদ মিনারের চারপাশ ঘিরে অবস্থান নিয়েছেন। তারা 20% বাড়ি ভাড়া ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শহীদ মিনারের মূল বেদির নিচে সারা দেশ থেকে আগত শিক্ষকরা বক্তব্য দিচ্ছেন। শিক্ষকরা জানান কিছুক্ষণের মধ্যেই তারা যমুনার দিকে রওনা হবেন। তাদের দাবি না মানা হলে আমরণ অনশন করার পরিকল্পনা রয়েছে। দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে শাহবাগ আছেন সহকর্মী ফারিজুল ইসলাম এবং শহীদ মিনারে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। প্রথমে সরাসরি চলে যাচ্ছি ফারিজুলের কাছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে। আপনারা জানেন আজ পঞ্চম দিনের মতো আন্দোলন করছে এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা। তারা 3 দফা দাবিতে মূলত এই আন্দোলন করে আসছেন। এর আগে তারা কয়েক দফায় শাহবাগ ব্লকেট করেছেন এবং এখান থেকে আবারও সরে গিয়ে তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করেছেন। আমি ঠিক যে সময় আপনাদের সাথে কথা বলছি এই সময়টাতেও কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করছেন। আজ বেলা 12টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি মেনে নেওয়ার জন্য। দর্শক, আমি একটু শিক্ষকদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। শিক্ষকদের 3 দফা দাবির মূল দাবি হচ্ছে তাদের যে বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়া তাদের বেতনের 20% বাড়াতে হবে এবং এছাড়াও তাদের যে উৎসব ভাতা রয়েছে সেই উৎসব ভাতা 50% থেকে 75% নিয়ে যাওয়া এবং তাদের যে চিকিৎসা বাবদ তারা যে ভাতা পেয়ে থাকেন সেটি 500 টাকা থেকে 1500 টাকায় উন্নতিকরণের দাবিতে কিন্তু তারা এই আন্দোলনটি করছেন। আমরা বেশ কিছুক্ষণ আগে শিক্ষকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন তারা এখনো সিদ্ধান্ত নিচ্ছেন। বেশ কিছুক্ষণ পরে যদি তাদের সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু তারা যমুনা অভিমুখে মার্চ নিয়ে শহীদ মিনার থেকে রওনা হবেন। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ চত্বর থেকে শিক্ষকদের 3 দফা দাবির সবশেষ পরিস্থিতি। ইতিমধ্যে আমরা ছিলাম জাতীয় শহীদ মিনারে। জাতীয় শহীদ মিনারে কিন্তু শিক্ষকদের টানা 5ম দিনের মতো যে কর্মসূচি চলমান রয়েছে এবং শিক্ষকরা কিন্তু এরপর কিন্তু নতুন কর্মসূচি দিয়েছে। 12টা নাগাদ যদি তাদের প্রজ্ঞাপন জারি না করা হয়, অর্থাৎ শিক্ষকদের যে 3 দফা দাবি যদি প্রজ্ঞাপন আকারে জারি না করা হয় তাহলে তারা কিন্তু মার্চ টু যমুনার দিকে তারা অগ্রসর হবে। আপনারা জানেন যে শিক্ষকদের টানা 5 দিনের মতো কর্মসূচি চলছে। এর আগে 4 দিন কর্মসূচি কিন্তু কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো জাতীয় শহীদ মিনারে, কখনো বা হাইকোর্টের গেটের সামনে কিন্তু তারা কর্মসূচি চলমান রেখেছিল। এবং বলে রাখি, টানা 5 দিনের কর্মসূচির জন্য কিন্তু শিক্ষকরা এখানে অবস্থান করছে, যার ফলে কিন্তু তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। থাকা থেকে শুরু করে থাকা, খাওয়া এবং সব ব্যবস্থায় কিন্তু সমস্যা হচ্ছে। এছাড়া 5 দিনের এই কর্মসূচিতে শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই যখন অবস্থা তখনও কিন্তু সরকারের কোনো ধরনের এখন পর্যন্ত বড় ধরনের কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছেনি বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত আসেনি, যার ফলে কিন্তু শিক্ষকরা টানা কর্মসূচি অব্যাহত রেখেছে। এবং আজকে কিন্তু 12টা নাগাদ তারা বলছে যদি কোনো ধরনের প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে কিন্তু তারা মার্চ টু যমুনার দিকে তারা অগ্রসর হবে। এবং গতকাল আমরা দেখেছি তাদের কর্মসূচি, তারা হচ্ছে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছে এবং সেখান থেকে যদিও আবার হচ্ছে জাতীয় শহীদ মিনারে তারা অবস্থান করছে এখন। এবং তারা বলছে তাদের এই কর্মসূচি যখন চলমান এবং সারা দেশে কিন্তু যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু একযোগে কিন্তু সব তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের সব কিছু কিন্তু ক্লাস বর্জন করেছে। দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারিজুল ইসলাম এবং শহীদ মিনারে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাদের শাস্তির জন্য আবেদন জানানো হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণভোমরা, তাদের শাস্তির মুখোমুখি করতেই হবে। তিনি জানান, রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। অপরাধীদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন, জানান তাজুল ইসলাম। আগামী সোমবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে।
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সকল প্রস্তুতি থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিন আগেও কাটেনি মতভিন্নতা, সনদে স্বাক্ষর করছে না সব দল। শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। হাতে একদিন থাকলেও এখনো একমতে পৌঁছাতে পারেননি সব রাজনৈতিক দলগুলো। পটভূমিতে সঠিক ইতিহাস তুলে না ধরায় সই না করার ঘোষণা দিয়েছে বাম জোটের 5 দল। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর করবে না গণফোরামও। আর সনদ স্বাক্ষর না নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগে ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক হয় বুধবার। নেতৃত্ব দেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা 6টায় শুরু হয়ে 1.5 ঘণ্টা চলে বৈঠকটি। আলোচনা হয় জুলাই সনদ, নির্বাচন সহ প্রাসঙ্গিক সব বিষয়। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন রাজনীতিবিদরা। এদিকে আদেশ জারি সহ 2 শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি, অনেক ন্যারেটিভ সেখানে উঠে আসেনি। জুলাই সনদের বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। জুলাই সনদ নিয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি। এ সময় তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এনসিপির প্রত্যেক ইস্যুতে ইসি নিরপেক্ষতা হারাচ্ছে, জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হামাস যুদ্ধবিরতি চুক্তি না মানলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, তিনি বলার সাথে সাথে ইসরায়েলি বাহিনী রাস্তায় নামতে পারে। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট সংক্ষিপ্ত এক টেলিফোনে কলে বলেন, হামাসের সাথে যা ঘটছে তা দ্রুত সমাধান করা হবে। হামাস গাজায় যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে জীবিত ও মৃত জিম্মিদের হস্তান্তরের চুক্তি মেনে চলছে না বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। এই অভিযোগের পরই ট্রাম্পের এমন মন্তব্য করেছেন। ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা 4র্থ পয়েন্টে বলা হয়েছে, ইসরায়েল এই চুক্তি প্রকাশ্যে গ্রহণ করার 72 ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত সকল জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে। বুধবার সকাল পর্যন্ত জীবিত 20 জন জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 8 জনের মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এর মধ্যে 1 জনের মরদেহ কোনো ইসরায়েলি জিম্মির নয়। ট্রাম্প সিএনএনকে বলেছেন, এই মুহূর্তে হামাস ঘরে ঢুকে হিংস্র দলগুলোকে নির্মূল করছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নিকোলাস মাদুরো সরকার। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প বলেন, আমি 2টি কারণে সিআইএকে অনুমোদন দিয়েছি। প্রথমত, ভেনেজুয়েলা তাদের কারাগারগুলো খালি করে সব বন্দীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দ্বিতীয় কারণ, মাদক। অনেক মাদক আসে ভেনেজুয়েলা থেকে, বিশেষ করে সমুদ্রপথে। এবার আমরা স্থলপথেও তা বন্ধ করব। একজন সাংবাদিক জানতে চান, এই অভিযানের লক্ষ্য কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করা? জবাবে ট্রাম্প বলেন, এটা আমার উত্তর দেওয়ার মতো প্রশ্নই নয়। এটা কতটা হাস্যকর প্রশ্ন ভাবুন তো। এদিকে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মাদুরো বলেন, না হবে কোনো সরকার পরিবর্তন, না হবে সিআইএকে নিয়ন্ত্রিত কোনো অভ্যুত্থান। আফগানিস্তান, ইরাক, লিবিয়া এসব ব্যর্থ যুদ্ধের পুনরাবৃত্তি আমরা চাই না। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে যে ঘাম ঝরানো পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ, সেটি এবার নিয়ে যাচ্ছে দলকে আরও বড় চ্যালেঞ্জের সামনে। এবার প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় আসরে খেলতে নামা বাংলাদেশ আজ 7 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে নতুন আত্মবিশ্বাস নিয়ে। বিশাখাপত্তনমে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। 2022 সালের ওয়েলিংটনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাত্র 135 রান ডিফেন্ড করতে নেমেও অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলেছিল বাংলাদেশ। এবার 3 বছর পর অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুটোই অনেক বেশি নিয়ে মাঠে নামবে নিগার সুলতানার দল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 20 বছরের ইতিহাসে এইচএসসিতে সর্বনিম্ন ফল, নিম্নমুখী ফলাফলের ইঙ্গিত মিলেছিল আগেই। উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচন। শহীদ মিনারে জনস্রোত, যমুনা অভিমুখে শিক্ষকদের লং মার্চ আজ। দাবি আদায় না হলে আমরণ অনশনের ঘোষণা। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন, কাল ঘোষণা করা হবে জুলাই সনদ। হামাস যুদ্ধবিরতি চুক্তি না মানলে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু, হুঁশিয়ারি ট্রাম্পের। সিআইএকে ভেনেজুয়েলায় অভিযানের অনুমোদন। এবং বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। নারী বিশ্বকাপে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি নিগার সুলতানার দল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।